নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে পেয়েছি যাত্রা অভিনেতা শ্রীযুক্ত গৌরবাগ মহাশয়কে। আমরা আজকে ওনার কাছ থেকে শুনে নেব ওনার যাত্রা জীবনের নানান জানা অজানা কাহিনী। তো প্রথমে আপনাকে নমস্কার জানাচ্ছি। আমি অভিজিৎ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আজকে আপনার যাত্রা জীবনের কথা আমরা শুনবো, মানে আমার চ্যানেলের মাধ্যমে দর্শকরা শুনবে। তো প্রথমে আপনি আপনার ছোটবেলা এবং বেড়ে ওঠা পড়াশোনা এই ব্যাপারটা যদি বলেন, তারপর আমরা যাত্রা জীবনের কথাই বলবো। আপনার জন্ম ছোটবেলার কথা? আমার জন্ম এই দেবানন্দপুরেই, ব্যান্ডেলের দেবানন্দ। এই ব্যান্ডেলের দেবানন্দপুর। তবে অবশ্য ঠিক জন্ম বললে এটা ঠিক বলা হয় না। আমার মামার বাড়ি পান্ডুয়া পাটরায়, ওখানেই আমি জন্মটা হয়েছে। তারপর বেড়ে ওঠা এখানে থেকেই সব কিছু লেখাপড়া করা। মোটামুটি ধরুন আমি আমার স্কুল লাইফে, আমি এখানে ব্যান্ডেল বিদ্যা মন্দির বললে একটা স্কুল আছে, তার আগে আমি এই দেবানন্দপুরের প্রাইমারি স্কুলে আমি পড়াশুনো করেছি। তারপরে ওখান থেকে ক্লাস 4 থেকে গিয়ে 5-এ ভর্তি হলাম। প্রথমে গিয়েছিলাম আমি হুগলি সেন্ট জনস স্কুলে। আচ্ছা, সেন্ট জনস স্কুলে গিয়েছিলাম, কিন্তু সেখানে অনেকটা ডিস্টেন্স, আমাদের হেঁটে যেতে হতো, পারতাম না। শরীর খারাপ হলো, জ্যাঠামশাই আমাকে নিয়ে এলেন ব্যান্ডেল বিদ্যা মন্দিরে। এখানেও হেঁটে যেতে হতো, কিন্তু রাস্তা অনেকটা কম। তো তারপর ওই পড়াশোনা চলতে চলতে স্কুলের মধ্যে মোটামুটি আমি খেলাধুলোয়, পড়াশুনোয়, সাংস্কৃতিক অনুষ্ঠান সবের মানে সব দিকে এক ডাকে আপনি? এক ডাকে আমি, এইটা আমি পেয়েছিলাম। আচ্ছা, তো সবাই ভালোবাসতো, স্যাররাও ভীষণ ভালোবাসতেন। তার মানে অভিনয়ের ব্যাপারটা স্কুল লাইফ থেকে নাটকে অভিনয় করেই শুরু হলো? বলছি, হ্যাঁ, ওখানে শুরু হলো এইটাই। রবীন্দ্রনারায়ণ মিত্র বলে আমাদের এক মাস্টারমশাই ছিলেন। আচ্ছা, মাস্টারমশাই হিসেবেই বলি, বলতে সুবিধে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার বললে একটু কাঠখোট্টা মতো লাগে। তো উনি একবার একটা নাটক, ওই গুপ্তধন নাটক স্কুলে হবে, অভিনয় হবে, ইনি ছেলে বাচ্চেন, দাদুটা কে করবে। এবার ডাকছে সবাইকে, উনি টেস্ট করছেন, হাসো। কেউ মুচকি হাসছে, কেউ এমনি করে হাসছে, কেউ হা করছে। এবার আমার টার্ন যখন এলো, আমি তখন যাত্রার হাসি হেসে দিলাম। আমি তার আগে যাতে যে হা 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 করে হেসে দিলাম। স্যারের দারুণ পছন্দ। স্যার বলছেন, এই তুই করবি এইটা। আপনাকে সিলেক্ট করলো? হ্যাঁ, আমাকে সিলেক্ট করলো। তারপর যথারীতি রিহার্সাল হলো, নাটক মঞ্চস্থ হলো, খুব যশ পেলাম। সঙ্গে আমার একটি নাতির যে অভিনয় করেছিল, সে এখনো বেঁচে আছে। আচ্ছা, সে এখনো আমাকে দাদু বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এইভাবেই স্কুল জীবনটা। তারপর খেলাধুলোর মধ্যে চলে এলাম, তার আগে থেকেই ঢুকেছি খেলাধুলো। ফুটবল খেলায় আমি এই অঞ্চলের মধ্যে, এই 10-15টা গ্রাম মধ্যে গৌরবাগ নাম বললে সবাই মাঠে থরহরিকম্প হয়ে যেত, যে আজকে আর বিপক্ষকে গোল দেয়া যাবে না। ভীষণ, মানে খুব খুব শরীরে শক্তি হচ্ছে। যাত্রায় না এলেও আপনি খেলার দিকেও যেতে পারতাম। তাহলে এই যাত্রার ব্যাপারটা আপনার জীবনে কি? এইবার বলি, এই ডিগ্রি কোর্স আমি যখন দিতে পারলাম, কমপ্লিট করতে পারলাম না, তখন আমার ইচ্ছা হলো দূর যাই। আমি তো তখন 75 টাকা মাস মাইনে, প্রাইমারি স্কুলের টিচারের। 75 টাকা মাস মাইনে। আমি সেভাবে ওই যে চাকরি করব। বাড়িতে বাবা আমাকে কোনোদিন বলেননি যে তুই পয়সা রোজগার করে নিয়ে আয়, কোনোদিন বলেননি। কিন্তু মা একটু একটু বলতো যে রোজগার করার বয়স হচ্ছে, বয়স হচ্ছে, খেলে খেলিয়ে বেড়াচ্ছিস, অমুক তমুক এইসবগুলো বলতে। আমি তখন আমি বললাম ঠিক আছে, চাকরি সন্ধান করব। ইন্টারভিউ দিতে গেলাম। এখানে ব্যান্ডেলে হিন্দি স্কুল আছে, সেই স্কুলে ইন্টারভিউ হলো। এই ইন্টারভিউয়ে যারা ইন্টারভিউ নেবেন তারা সব আমার পাড়ার দাদা, 4-5 জন দাদা, কংগ্রেস আমল। তারা সব বসেছে। আমাকে যে ইন্টারভিউ নিলেন, কী নাম? সবাই চেনে আমাকে, কিন্তু সবই পাড়ার লোক। কী নাম? আমি শ্রী গৌরচন্দ্র বাগ, তখন চন্দ্র লিখতাম, গৌরচন্দ্র বাগ। বাবার নাম
আমি বললাম শ্রীকৃষ্ণ রথী বাগ, বাড়ি দেবানন্দপুর, পোস্ট অফিস দেবানন্দপুর, সদর থানা চুঁচুড়া, জেলা হুগলি। আমাকে বললে হয়ে গেছে, যাও। এটা ইন্টারভিউ? আমি তখনই বুঝে গেলাম যে আমার আর হবে না। তারপর সেই চাকরিটাই পেলো আমার এখানে যে দাদা বসেছিলেন ওইখানে ইন্টারভিউ, তার ভাই, মানে আমার বন্ধু। সেগুলো আগে থেকে ঠিক হয়ে আছে। হ্যাঁ, যাই হোক, ঠিক হয়ে তো আছে। এই দিয়ে তারপর চাকরি পেলাম না। হ্যাঁ, এই ভাবতে কি করব, বিরক্তি লাগছে। আরো 2-4 জায়গায়, সেগুলো ডিটেলসে না না সেটা আপনি এইবারেতে তখন আমি গিয়ে, এখানে যাত্রা ক্লাব ছিল, তারপর এখানে সেই সময় কিন্তু আমি অনেক নাটক করেছি, থিয়েটার যেটাকে বলে, সেইটা আমি অনেক করেছি কলেজ লাইফে। তারপর ওই যে এমনি সময় করেছি পাড়াতেই। তারপরে এইবারে আমাকে, তখন বসে আছি, তখন একটা চায়ের দোকান ছিল, সেখানে আমাদের এখানেরই সব স্টাফ ছিল, ওরা যাত্রা ক্লাবটা চালাতো। তার মাস্টারমশাই, মানে আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী কেশবচন্দ্র দাস, ওনার হাতেই হচ্ছে আমার যাত্রার হাতে খড়ি। হ্যাঁ, এই উনি তখন ওই একজন বললে, চল না, বসে আছিস, চ একটা যাত্রা করবি, চ। মানে দূর, আমি যাত্রা করতে পারবো না, কি আমি নাটক করি, এইসব 2-1টা একটু আধটু করেছি, আমি পারবো না, যাত্রা অনেক চেঁচাতে হয়, অনেক কিছু করতে হয়, তুই চত বলে আমাকে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে গিয়ে বসে আছি, সবই তো পাড়ার ব্যাপার, তখন তো শহরের মতো না, গ্রামের এপাড়া ওপাড়া সবাই দাদা কাকা জ্যাঠামশাই, এই তো সম্পর্ক। তো আমাকে বলছেন, গৌর তুমি কি ব্যাপার? তখন ওই আমার যে নিয়ে গিয়েছিল সঙ্গে দাদা, তুলসী আদক, আচ্ছা, তুলসী আদক, সে আমি বললাম যে তুলসীদা, তখন বলছেন যে ও যাত্রা করবে, ওকে একটা পাঠ দাও দেখি, যাত্রা করবে, পাঠ দাও দেখি। আমি তখন বলছি পারবো, মুখ নিচু করে আছি। উনি আমাকে রোল দিলেন, অশ্রু দিয়ে লেখা বইয়ে মাসুদ খাঁ। আচ্ছা, অশ্রু দিয়ে লেখা বইয়ে মাসুদ খাঁ প্রথম আমার যাত্রার অভিনয়। এরপর আমি আমাদের এখানে পান্নাদার যত কাছাকাছি 10 কিলোমিটার 15 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি চলে যেতাম ওনার যাত্রা দেখতে। গিয়েই প্রথম কথা হচ্ছে, অত বড় মানুষ, বাঘের মতো বসে থাকতেন তিনি। হ্যাঁ, তার কাছে যাওয়ার সাধ্য হতো না, সাহস হতো না। আমি গিয়ে কোনো কিছু না বলি টুক করে প্রণামটি সেরে ফেলতাম। কী রে তুই? মানুষ তো ভীষণ ভালো, মানুষ তো ভীষণ ভালো, ওই মানুষ হবে না, দেবতা তুল্য মানুষ। এইবারেতে আমি বললাম, এই যাতায়াত করি বিভিন্ন জায়গায়, যেখানেই হয়, মুখ চেনা হয়ে গেছে, সব মুখ চেনা হয়ে গেছে। এবার আমি একদিন আমাদের এই ত্রিবেণীতে টিস্যু বলে একটা ফ্যাক্টরি আছে, সেখানে অনেক যাত্রা, ওইখানে অনেক যাত্রা হতো। ওইখানেতে আমি যাত্রা শুনতে গেছি, দুর্গাপুজোর অষ্টমীর দিন গেছি। গিয়ে তখন আমি প্রণাম করে ফেলেছি। কী রে তুই কোথায় কোথায় তুই আসছিস বলতো, কী করে আসছিস? আর আমি সাইকেলে আসছি। তো আমি বলে, বাপরে এতটা রাস্তা? আমি বললাম হ্যাঁ। তারপরে যাত্রা দেখে আমি, দাদা আমি যাত্রায় যাব। তখন আমার এখানে কিন্তু ওই কেশবচন্দ্র দাস, ওনার ডিরেকশানে আমার বোধহয় 7-8টা নাটক করা হয়ে গেছে। এবার আমি বললাম, আমি পেশাদারে যাব, রোজগারও তো হবে। হ্যাঁ, বলে পেশাদারে যাব। বললেন, ওরে অনেক কষ্ট। তারপর না, আমি যাবই। তার কিছুদিনের মধ্যেই তারপরে এটা সেরে নি। তারপরেতেই উনি বললেন, আজকে আমাদের এখানে এই বইটা হচ্ছে, কালকেও আমরা এখানে আছি, ওই বইটা হবে, আলেকজান্ডার বইটা হবে, তুই তাহলে কালকে সকালে চলে আয়। আলেকজান্ডার বইয়ের কথা বলছেন, তারা এটা তো 1969 সাল। হ্যাঁ, আমি তখন দেখছি। এবারে জনতা অপেরায়, আগের দিনেরটা ছিল ফাঁসির মঞ্চে, তারপর হচ্ছে আলেকজান্ডার। দেখতে গেছি, বাড়ি আর আসেনি, সারা রাত এই প্যান্ডেলই শুয়েছিলাম। বাড়ি থেকে মা ওই লুচি, যেহেতু অষ্টমী, লুচি আলুর দম বোঁদে দিয়ে দিয়েছে।
হ্যাঁ, দুজন গেছি, আমার সঙ্গে একজন গেছে, যে দুজনে ওইখানেই খেয়ে দিয়ে ওইখানেই শুয়ে পড়েছি। সকালবেলা 9টা-10টা তখন ঘুম ভাঙে, দেখি ঘুম ভেঙেছে, দেখি দাদার সব উঠছেন, সব ওই শিল্পীরা বেরোচ্ছে, বাইরে একটা কল ছিল ওনার মুখ টুক ধুচ্ছেন, তো দেখি দাদা বেরিয়েছেন। আমি ভাবলাম এখন না, এবার দাদা দেখি মিনিট 10-15 বাদে ওই রিহার্সাল শুরু হবে। আমি সেই সময় গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছি, দাদা আয় 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 বস 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 বলে আমাকে বসতে বললেন। আমি বসলাম, বসার পর ঘন্টা দেড়েক রিহার্সাল হলো, তারপর একটা টি ব্রেক হলো। সেই সময় আমাকে উনি বললেন, না শোন, আমি তো বলিই রেখেছি, আমি পয়লা বৈশাখ ভোলানাথ অপেরায় তুই চলে যাবি, আমি ওখানেই সামনে বছর যাচ্ছি। তা আপনি আলেকজান্ডার বলছেন, আবার বলছেন 1980 সাল, তাহলে এই দুটো তো মিলছে না। না না, বলছি আমি ওইটা হচ্ছে পান্নাদা বললেন আলেকজান্ডার দেখবি, আমরা দেখেছি, দেখে ওখানে শুয়েছি, শুয়ে সকালবেলা ওখানেই থেকেছি, গিয়ে কথাবার্তা ফাইনাল করে উনি আমাকে বললেন আমি পয়লা বৈশাখ যাব ভোলানাথ অপেরায়, আমি যাচ্ছি, তুই পয়লা বৈশাখ চলে যাবি ভোলানাথ অপেরায়। আমি ভোলানাথ অপেরায় গেলাম, কিভাবে গেলাম আমি বলবো না, সেটা তাহলে অনেক বেড়ে যাবে। এইবার গেলাম, গিয়ে এগ্রিমেন্ট করলাম, ওই যে এগ্রিমেন্ট ওই করে এবার যথারীতি যাত্রা। মানে আপনার 1980 সাল থেকে যাত্রা জার্নি শুরু হলো। হ্যাঁ, পেশাদার যাত্রা জার্নি শুরু হলো। বুঝতে পেরেছি। তো সেই বছর ভোলানাথে কি পালা করলেন? ভোলানাথে ছিল সরফরাজ খাঁ ছিল চরিত্র পান্নাদার, তারপরে প্রফুল্ল ছিল, প্রফুল্ল গিরিশ বাবুর প্রফুল্ল নাটককে যাত্রা। 1980 কি করে হচ্ছে? ওটা পরের বছর 81-82। প্রফুল্ল যে পালা করেছিল সেটা তো আগে 72-73 দিকে করেছিল। ভোলানাথ অপেরা আগে আগে আমি আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে দেবো। আপনার সাল গন্ডগোল হচ্ছে, আপনার সালগণ্ড। প্রফুল্ল যেটা করেছিল মানে গিরিশচন্দ্রের প্রফুল্লের নাট্যরূপ দিয়েছিলেন ব্রজেন্দ্র কুমার দে। আমার কাছে বিজ্ঞাপন আছে, সেটা তো আগে। তাহলে 1980-তে তো হচ্ছে না সেটা। 1980-তে তো ওনারা ছিলেন সত্যম্বরে, বাঘিনীর বাসী, ছিন্ন মস্তার, ভেরারি বান্দা, এটা তো ওনাদের 1980 সালের পালা। আর আপনি যেটা বলছেন সেটা 71-72 সালের পালা। ওই প্রফুল্ল করে ওই জনতাতে ছিল তখন, আপনি যে পালার কথা বললেন সেটা জনতাতে। তারপর ওই প্রফুল্ল হলো, তারপর ওনারা চলে গেলেন সত্যম্বরে, রাত্রি ও রমণী খনা, তারপরে অগ্রগামী। খনা নয়, খনা। আপনি প্রফুল্ল যখন বলছেন তাহলে এটা 1972-73-এর ঘটনা। আমি তখন যাত্রার দলে যাইনি, প্রথম আমার যাত্রার দলে চিতপুরে ঢোকা ওই। তাহলে সেটা প্রফুল্ল না অন্য কোনো বই? আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দেন, ও গন্ডগোল করলে তো। প্রফুল্ল বইয়ের দাদা যোগেশ, রবি বর্মন রমেশ, তারপরে নান্টু গাঙ্গুলি সুরেশ, আমি সুরেশের বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি সেটা দেখে নিচ্ছি। কিন্তু আমি যতদূর জানি প্রফুল্ল আগে করেছিল। তারপরে ভোলানাথ অপেরার পরে আর কোন? ভোলানাথ অপেরার পরই আমি এবার দাদার সঙ্গে যা বছর কাজ করেছি, প্রায় 15-16 বছর দাদার সঙ্গে করেছি। উনি যেখানে গেছেন আমাকে নিয়ে গেছেন, তার মধ্যে সত্যম্বর আছে, নাগ আছে, তারপরে এই যে অগ্রগামীতেও সই করেছিলাম, কিন্তু আমি যাত্রা করতে পারিনি। আমি সেই বছর। তখন তো পান্না চক্রবর্তী ছিলেন না অগ্রগামীতে? অগ্রগামীতে ছিলেন উনি, অগ্রগামীতে ছিলেন। অগ্রগামীতে পান্না চক্রবর্তী থাকাকালীন যদি আপনি সই করে থাকেন তাহলে সেটা তো 1980 সালের আগে হচ্ছে। আবার বলছি, সেইটা আমি সই করেছিলাম, সই করে আমি যাইনি। হ্যাঁ ঠিক আছে, যাননি, কিন্তু অন্য কোনো দলে তো গেছেন না। আমি সেই বছরই যাত্রা করিনি, বিয়ে হয়েছিল আমার, সেই বিয়ের বছরেই বলেই আমি বাড়িতেই ছিলাম 1 বছর, করিনি। 1 বছরের পর আবার আমি শুরু করি। ঠিক আছে, আপনার এই টাইমটা একটু আমার কারণ পান্না চক্রবর্তী 2 বছর অগ্রগামীতে ছিল, তারপরে আর উনি অগ্রগামীতে যায়নি। সেটা হচ্ছে 74 আর 75 অগ্রগামীর প্রথম বছর, দ্বিতীয় বছর। এবার সেই সময় যদি আপনি বিদ্রোহ, 75 সাল, আর কে ঠাকুর ডাকাত বোধ, 74 সাল,
আচ্ছা, তাহলে সেইটাতে যদি আপনি যাবেন মনস্থির করে থাকেন, তাহলে তো যাত্রার ইয়েটা আপনার আগে থেকেই শুরু হয়ে গেছে। সেখানে 1980 তো হচ্ছে না, সেটা আপনি 10 বছর হয়তো পিছিয়ে দিয়েছেন, এটা 1970 হয়তো হবে। তা আপনার সেগুলো তো ফেরারি বান্ধা, সেটা তো 1980 সালে। আর আপনি যে গল্পটা বললেন ত্রিবেণী টিস্যুর গল্পটা, সেখানে আলেকজান্ডার হয়ে থাকলে সেটা 1969-70। জনতা প্রায় ওই বই 1969-70 ছিল, তবে তো মিলবে ব্যাপারটা। বলেছি হ্যাঁ, তাহলে আমি কি করে কি করব, আমি তো এই ভাবি। আমি আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে দেবো, তাহলে তো বুঝতে পারবেন। আপনি বলুন, তারপরে বলুন। সত্যম্বরে পান্না চক্রবর্তীর সঙ্গে বাঘিনীর বাসী, হ্যাঁ, ফেরারি বান্দাতে কাজ করবো। কোন কোন চরিত্রে? ফেরারি বান্দায় আমি করতাম নাসির মোহাম্মদ সুবেদার, একটা ফৌজদার। আচ্ছা, ফৌজদার করতাম, পান্নাদা করতেন হিরো, আমি মেন ভিলেন। সেই বছরই আমার ওই নবকল্লোলে ছবি বেরোয়। পান্না চক্রবর্তী, চিত্রা মল্লিকের অভিনয় দর্শক কিভাবে নিত? মানে ওনাদের জুটির জনপ্রিয়তা কেমন দেখেছিলেন? ভীষণ ভীষণ। সব থেকে বেশি হচ্ছে একটু বেড়ে যাচ্ছে কিন্তু। না বলুন না, আমি ঠিক জায়গা মতো ভীষণ ভীষণ ভীষণ। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে আবার নাগ কোম্পানিতে ভাগ্যহারা ভগবান করেছি। হ্যাঁ, এগুলো পরে, সব পরে। তো ওনাদের অনবদ্য, সত্যি বলছি। আজকে চিতপুরেতে যদি অনেকে অনেক কিছু নিজের পাশে মহানায়ক অমুক তমুক সব জুড়ে নিয়েছেন, হ্যাঁ, এগুলো আমি কিন্তু জানি, জুড়ে নিয়েছেন, কিন্তু উনি কিছু জোড়েননি। উনি মধুসূদন মঞ্চে যাত্রা করতে গিয়ে উনি পেয়েছিলেন মায়াকণ্ঠ উপাধি পেয়েছিলেন। আর সেই মানুষটাই আজকে কি বলবো, কি বলে, ঐতিহাসিক, পৌরাণিক, সামাজিক সব দিকে অলরাউন্ডার। তাহলে মানে আপনার যাত্রা জীবনের বেশিরভাগ সময়টাই পান্না বাবুর সঙ্গে। এবং আর যা কিছু শিখেছি, ওনার মতো টিচার আমি দেখিনি। আমি যেখান থেকে শুরু করেছি, একটা ছোট্ট ডায়লগ বললে বুঝতে পারবেন। ব্ল্যাঙ্ক ভার্স আপনাকে শিখিয়েছে? হ্যাঁ, ব্ল্যাঙ্ক ভার্স শেখানো, সব কিছু, সব কিছু মনে আছে ব্ল্যাঙ্ক ভার্স? না, ব্ল্যাঙ্ক ভার্স আর বলে দে। এই একটা অ্যাক্টিং উনি যেটা আমাকে মূলটা শিখিয়েছিলেন, সেইটা হচ্ছে, আমার একটা ডায়লগ ছিল, ভোলেনাথ অপেরায় কিন্তু এটা একটা ডায়লগ ছিল, আমি তোমাকে হত্যা করব। আর আমি তো যেহেতু অ্যামেচার থেকে গেছি, আমি প্রথমেই বলছি আমি তোমাকে হত্যা করব, হত্যার উপর জোর দিয়েছি। আর পান্নাদা ততবারই বলছেন যে আমি তোমাকে হত্যা করব, আর আমি বলছি আমি তোমাকে হত্যা করব। বার দশেক বলার পর উনি বিরক্ত হয়ে স্ক্রিপ্টটা ফেলে দিয়ে বললেন, এই অন্যচিন দত্ত, কোথা থেকে সব এসেছে। অনেকের সাহায্য সহযোগিতা অনেক পেয়েছি। আমি তখনই বলছেন, যাই ওইটা বলেছেন আমার সম্মানে লেগেছে। অ্যামেচারে যাত্রা করে অল নাইট বেস্ট, নাইট বেস্টটা পেয়েছি, আর আমার এইটা বলতে পারছি না, এইটা ভুল, দূর, কাল থেকে আর আসবো না বলে বাইরের বারান্দাটা গিয়ে দাঁড়িয়ে আছি। অনিল রায় বলে একজন আর্টিস্ট ছিলেন, বিশাল চেহারা, আমার পিছন থেকে গিয়ে আমার মাথায় এক চড় মেরে বলছেন, গাধা, তোকে কি বলছে পান্না, আমি তোমাকে হত্যা করব, আর তুই বলছিস আমি তোমাকে হত্যা করব। হত্যাটায় জোর দিচ্ছিস কেন? কর্তা কর্ম ক্রিয়াটায় জোর দিচ্ছিস কেন? কথাটাতে তো জোর দিতে হবে। এইবার তো আমি শিখলাম তো। আমার তখন মনে হলো মাথার মধ্যে দিয়ে না জ্যাম হয়ে গেছিল, এবং সেই জ্যামটা পুরো ছেড়ে গেল। সেই থেকে আমি লক্ষ্য করতাম, পান্নাদা স্টেজে গেছেন, আমার সিন নেই, আমি পর্দা সরিয়ে ফাঁক করে দেখতাম দাদা কেমন করে চলেন, দাদা কেমন করে বলেন, কিভাবে ঘাড় ঘোরান, সবটাই আমি মানে এক কথায় নকল করতাম। এমনকি তার হাঁটা চলা, মানে এমনি ব্যক্তি জীবনে, সেটাও আমার হয়ে গিয়েছিল। ওনার স্টাইলে আমি হাঁটতাম। এই মানে আপনি পান্না চক্রবর্তীর একজন একনিষ্ঠ শিষ্য বলা যায়। 100 বার। আর ওনার সঙ্গে আর কি পালা করেছেন আপনার মনে পড়ছে সেরকম নাম যদি বলেন? নাগ কোম্পানিতে করেছিলেন? নাগ কোম্পানিতে করেছি, ওই যে ভোলা মহেশ্বর, তারপরে ভাগ্যহারা ভগবান,
হ্যাঁ, তারপরে 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 একটা সেই একটা সামাজিক নাটক করেছিলাম। পাগলা ঘন্টা? না, পাগলা ঘন্টা না। না, ওটা ওটা তো প্রফুল্ল, ওটা এটার সঙ্গে ঠিক আসছে না, মিলছে না সালটা। তো ঘটনাটা হচ্ছে, ওটার নাম ছিল মোটামুটি মোটামুটি। তারপরে এই দিগ্বিজয়ী অপেরাতে দিগ্বিজয়ী অপেরা রাখাল সিংহের সঙ্গে 2 বছর কাজ করেছিলাম। দিগ্বিজয়ী, কলকির হাতে কলির বধ। শুধু রাখাল সিংহ না পান্না চক্রবর্তী রাখাল সিংহ? না না না, ওইটা না, ওটা তো অনেক পরে, তার আগে করেছেন। তার আগে আর আর কোন কোন দলে করেছেন মনে পড়ছে? মানে এই 1990-এর পরে 2000 সালের এই সময়ে দিগ্বিজয়ী ছাড়া? 15 বছর তো ওনার সঙ্গে পান্নাদার সাথে যে কাজ করেছি সেগুলো বলবো? সেটাই তো বলুন। গণেশ অপেরা, তারপরে হচ্ছে আর একটা কি অপেরা, ভলিদার একটা দল ছিল, গণেশ রায়ের দাদা ভলিদার একটা দল ছিল, ভলি রায়, কি নাম ভুলে গেলাম। তারপরে ওই ইয়ের দিকের, বসিরহাটের দিকের একটা দল ছিল, এই চিতপুরি তার অফিস। আচ্ছা। বসিরহাটের দিকের দল ছিল, কি ভদ্রলোকের নাম, তাঁত দলে করেছি, তাঁত দলে। তারপরেতে এপাশে হচ্ছে ওই শ্যামলবাবু বলে, শ্যামল ঘোষ বলে একজন দল করেছিলেন, প্রশান্ত সাহা ও ম্যানেজার ছিল, পরিচালক ছিল তার দলে। নাট্য ভারতী বোধহয়, নিউ নাট্য ভারতী এইরকম। হ্যাঁ, ওখানে কাজ করেছি। তারপরে জনতা অপেরায় কাজ করেছি। তারপরে পালাগুলো মনে পড়ছে কি কি আর কোন পালার নাম? আপনি তো বললেন অনেকগুলো। ওই যে সেই কি 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 ওই যে আর্য অপেরায় করেছি, আর্য অপেরায় জ্যোৎস্না দত্ত, অগ্নিকুণ্ডে নরবলি করেছি। ওটাতে কি চরিত্র ছিল? ওটাতে তারপর আচ্ছা বলছি, অগ্নিকুণ্ডে নরবলি, তুলসী না, ওটা নয়, ওটা তো শঙ্খচূড়ে, সে দলটার নামটা মনে পড়ছে না। পান্না চক্রবর্তী ছাড়া আর কোন কোন দিকপাল অভিনেতা অভিনেত্রীর সাথে এত বছরে কাজ করার সুযোগ পেয়েছেন? শৈলেন বাবু বলে একজন ছিলেন। তারপরে এই যে এনারাও কিন্তু বড় অভিনেতা। ছবি রায়ের সঙ্গে যে সেটা কোন ইয়েতে, যে ছবিটা আপনি আমাকে দেখালেন? সত্যম্বরে। রাধার নূপুরটা সাপ মুক্তি তো জলদ কুমারের সাথে সাপ মুক্তি জলদ কুমারের সাথে করেছি। তারপরে রাধার নূপুর করেছি। আপনি এমনি মানে কি ধরনের চরিত্রে, মানে আমি ভিলেন হিসেবেই প্রথম দিকে এমনি ঢুকেছিলাম যখন, সেখানেও বড় পার্ট দিয়েছিলেন দাদা আমাকে, প্রথমবারই বড় পার্ট। আচ্ছা। তারপরে জনতা অপেরায় হয়েছিল, ভাস্কর পণ্ডিত বই হয়েছিল, ভাস্কর পণ্ডিত। তারপরে হলো কানাই বাবুর একটা পৌরাণিক নাটক, ভাস্কর পণ্ডিত চললো না, মার্কেট খেলো না, তখনই ওইটাকে 15 দিন দল ছুটি দিয়ে কানাইবাবুকে দিয়ে পুরনো একটা নাটক, পৌরাণিক নাটক, সেইটা রিহার্সাল দিয়ে তৈরি করে নিয়ে সেটা বাজারে রমরম করে চললো। সেটা জনতা অপেরা। ওই জনতা ছেড়েই জনতাতেই তো ওইটা হয়েছিল ভাগ্যহারা ভগবান। ভাগ্যহারা ভগবান, ভাস্কর পণ্ডিত ওই জনতার পরেই তো ওনারা সত্যম্বরে এলেন। আচ্ছা, আমি সব বিজ্ঞাপন আপনাকে দেখিয়ে দেবো। সেটা কে ঠাকুরদা? তো ওটা তো অগ্রগামী।
আপনি দিগ্বিজয়ী অপেরাতে কয়েক বছর কাজ করেছেন। 2 বছর বোধ হয়। তো আপনার কি মনে হয় যে দিগ্বিজয়ী অপেরা যাত্রার রক্ষণশীলতাকে ধ্বংস করেছে বা কার্তিক সামন্ত যাত্রার রক্ষণশীলতাকে ধ্বংস করেছে অবশ্যই মনে হয়? অবশ্যই। তার কারণ একটা নতুন তারপর পীযূষ বলে একজন ছিল, সে একটা দল করেছিল অলিম্পিক অপেরা। সার্কাসের হ্যাঁ, অলিম্পিক অপেরা ওই দিগ্বিজয়ীকে কপি করে আর কি। হ্যাঁ, অলিম্পিক অপেরা। সেখানেও কাজ করেছিলাম। আচ্ছা, আসলে আপনি করেছেন অনেক দলে, কিন্তু সেগুলো ঠিক মানে গুছিয়ে সাজিয়ে বলতে পারছি না। হ্যাঁ, কারণ আপনার প্রথমেই শুরুর সালটাই হয়েছে, সেটা আমি আপনাকে বলে দেবো, দেখিয়ে দেবো যে আপনার আরও আগে শুরু হয়েছে। অলিম্পিক অপেরায়ও কাজ করেছেন। হ্যাঁ, তো দিগ্বিজয়ী কি মানে এটা দিগ্বিজয়ী প্রথম কথা হচ্ছে সিনেমা ওদের না সিনেমা আর্টিস্ট না, কার্তিক সামন্ত গণেশ সামন্ত, ওরা 2 ভাই। তো একেবারে সম্পূর্ণ মালিক খারাপ এটা বলবো না, তার কারণ আমি মালিক খারাপ ভালো সেটা বলছি না, আমি বলছি এই যে সবাই বলে দিগ্বিজয়ী অপেরায় যাত্রাকে ধ্বংস করেছে প্রথম, হ্যাঁ প্রোডাকশনগত দিক থেকে। তো আপনারও কি তাই মনে হয় যে হ্যাঁ, এটা নিশ্চিত। তার কারণ ভালো অ্যাক্টর, মানে যারা ভালো অভিনেতা, প্রতিষ্ঠিত অভিনেতা, তারা দিগ্বিজয়ীতে কাজ করেছেন। যেমন আমার গুরুদেব করেছেন শেষ দিকে, একেবারে শেষ দিকে। রাখাল সিংহ করেছেন, রাখাল সিং করেছেন, সেও শেষ দিকে। শেখর গাঙ্গুলির সম্বন্ধে একটা কথা বলি, শেখরবাবু প্রণম্য মানুষ, অভিনেতা হিসেবে সব কিছু। সেই একদিনের ঘটনা, আমার কিছু পয়সা পাওনা ছিল, ওই দিগ্বিজয়ীতে আনতে গেছি, বসে আছি, বললে একটু পরে বসুন। শেখরবাবু ঢুকছেন, শেখরবাবুর পায়ে তখন সেই বিরাট ব্যান্ডেজ, সেই পায়ের ওনার একটা প্রবলেম ছিল না, সেই ব্যান্ডেজ নিয়ে একটা পায়জামা একটা পাঞ্জাবি পরে, ফিটফাট নয়, মানে যা হোক করে বুঝতে পেরেছি। তারপর বলুন। এবারেতে এসে উনি যাই ঢুকেছেন, একজন ম্যানেজার বলছে তার বোধহয় হাঁটুর বয়সী, তারও বোধহয় হাঁটুর বয়সী নয়, তার থেকেও যদি আরো কিছু ছোট বলা যায়, সেইটা আঙুলের বয়সী। সে বলছে, কি শেখরবাবু, কাপ হলো, আর সিঙ্গারা কটা হলো? আমি ভগবান, এ কি হইলো? যার নামে সিন্নি পড়ে, আজ তাকে একটা কি বলবো, ওগুলিকে বলে কাজের ছেলে, ম্যানেজার তো না, কাজের ছেলে। হ্যাঁ, তারা এইভাবে টোন করছে। তখন আবার যে গণেশ সামন্ত তখন ছিল, ওই কার্তিক সামন্ত, জগৎজয়ের মালিক। হ্যাঁ, বলছে যে এই চা নিয়ে তো দুটো। চা আনতে গেল, রাখালদা শেখরদা খেলেন, চাটা আনলো, খেলেন, খেয়ে আসছি আমি। গণেশ তখন ওনার মানে একদম বুঝতে পেরেছি। এইগুলো দেখেই মনে হয় আজকে এদের জন্য সিন্নি পড়তো যাত্রা, আজকে সেই মানুষটার এই পরিণতি। দুটো জিনিস থেকে আমাকে আপনি যে এতদিন যাত্রায় ছিলেন, তো এই যাত্রা করতে গিয়ে এমন কোনো ঘটনা ঘটেছে যে যেটা আপনার মনকে এখনো দোলা দেয়? কোনো অভিনয় মানে শিল্পীদের কোনো অভিনয় দর্শকের ভালো লেগেছে, দর্শকের একাত্মতা, বা এমনি কোনো ঘটনা দুর্ঘটনা তো অনেক কিছুই চলার পথে ঘটে, তো সেরকম যদি কিছু মনে পড়ে তাহলে বলুন। আচ্ছা, বলছি। এই এই ফেরারি বান্দা নাটকটা নিয়েই বলি। ফেরারি বান্দা নাটক হবে ওই অন্ডাল নয়, বার্নপুরে যাত্রা হবে। সেখানে ওই একটা স্টেডিয়ামে থাকতে দিয়েছে, আমরা সব বিছানা টিছানা করে নিয়ে শুয়ে পড়ি। এমন সময় কমিটি এলো, এসে বলল যে ও নমস্কার, বলে হ্যাঁ নমস্কার, আসুন। তো বলছে যে আচ্ছা, আজকে বইটা কেমন হবে আর আপনার রোলটা কীরকম হবে? তখন বলছে আমি আজ কিছু করব না, করবে আমাকে দেখিয়ে আর ওই চণ্ডী হাম্বির ওকে দেখিয়ে বলল এই দুটো ছেলেই কামাল করে দেবে, ব্যাস আমার আর লাগবে না। কিন্তু উনি তো মুখ্য, হ্যাঁ, কিন্তু এইভাবে উনি এই যে বিনয় ভাবা যাবে না। পান্নাবাবুকে বলতে গেলে ওনার গুণের কথা
বলতে গেলে শেষ সেটা আরেকটা আলাদা এপিসোড করতে হবে তার জন্য। হ্যাঁ, আলাদা এপিসোড। আপনি তো আসাম, কাছাড়, ত্রিপুরাতেও প্রচুর শো করতে গেছেন। প্রচুর শো করেছি। এই ভোলেনাথ অপেরায় গিয়ে একটা ঘটনা বলি। কাগজের যে প্লেট হয় আমার জানা ছিল না। আচ্ছা, বুঝলেন? এবার কলিয়ারির এই যে চা বাগানের ম্যানেজার, সে বিশাল এক দশাশয়ী মানুষ, হ্যাঁ, তেমনি তার বাংলো, তেমনি আভিজাত্য। আর আমার তখন একটাই ফুল প্যান্ট, জিন্সের একটা সাদা প্যান্ট আর একটা জিন্সের সাদা শার্ট, এটাই সম্বল। আজ মানে কাঁচা পরিষ্কার। ওনার ওখানে বাড়িতে উনি নেমন্তন্ন করেছেন যে এই ওই চরিত্রটা, মানে আমি যে চরিত্রটা করেছি ওটা বোধহয় আমি ওই চিতপুরের কাছাকাছি যে ছেলেরা যে ভাষায় যে ধরনের টোনে কথা বলে সেই রকম হয়েছে, ওইখানকারের ছেলে। ওনার সাথে ওনার আবার এক বন্ধুর তর্ক হয়েছে। উনি বলছেন না উনি বাঙালি, আর এক উনি বলছেন না উনি নন বেঙ্গলি। এইবারেতে আমি তখন গিয়ে শম্ভু সিনহা মালিক, সে বললো যে চল, ভালো জামা প্যান্ট আছে? হ্যালো, আমার তো ওই একটাই জামা প্যান্ট, ভালো কাঁচা ইস্ত্রি করা আছে, বাদ বাকি তো এমনি সাধারণ সব পোশাক। তখন বললে যে ওইটাই পর, আর এক কাজ কর, ওটা ওই কথাটা আমার খুব হাসি পেয়েছে। বলছে যে এই মেয়েদের ঘরে যা, গিয়ে একটুখানি পাউডার লাগিয়ে নে গলায়, পাউডার লাগিয়ে নে। আমি বললাম না না, আমি ওসব পারবো না, আমি এই জামা প্যান্ট পরেছি, এই ঠিক আছে বলে ম্যানেজার গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তখন সেই গাড়ি করে পান্নাদা, চিত্রাদি পিছনে বসলেন, আমি সামনে ড্রাইভারের পাশে বসলাম। খানিকটা শম্ভু সিনহাও বসলেন ড্রাইভারের পাশেই, দুটো সিট নিয়ে বসলাম। একটুখানি যাওয়ার পরই শম্ভু সিনহা নেমে গেলেন, গিয়ে বলেন এই তোমার চলে যাও, ওই তো চলে যাও ওখানে, জানো তো? চলে গেল, নেমে গেলেন না উনি। এবার আমি গিয়ে বসেছি, সে বিরাট ব্যাপার। আমার ওইসব তখন মাথার মধ্যে কিছু না, ওখানে কোনোদিন যাইনি, যে ভাবতেও পারিনি। তারপরে দিয়ে ওখানে নেমন্তন্ন, এইবারে নেমন্তন্ন খেতে খাবার দাবার চলে এলো, খাবার দাবার ফয়সালা হয়ে গেল। আমি বললাম না, আমার বাড়ি হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম, আমি বাঙালি, সেটা যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছেন সেই গ্রামেই আমার বাড়ি বলতে তখন আমাদের বিশ্বাস করে খাওয়া দাওয়া বসেছি। এইবার খেতে খেতে দেখছি পান্নাদা চিত্রা দিয়েও খাচ্ছেন, আমিও খাচ্ছি। তো খেতে গিয়ে দেখছি ফুরিয়ে এসেছে। আমি শুনছি, খাচ্ছি, এই করতে করতে শেষ হয়ে গেছে, খাবার আর নেই প্লেটে। প্লেটটা উড়ে, ফ্যান চলছে এইরকম, প্লেটটা উড়ে গিয়ে সেই ম্যানেজারের কোঁচায়, এই যে কোঁচা থাকে না ধুতির, সেই কোঁচায় আটকে গেছে। এবার আমি তখন কি অবস্থা, আমি না পাচ্ছি উঠতে, না পাচ্ছি বেরিয়ে যেতে, না বলতে পারছি কিছু কথা। আমি আর চিত্রাদি পান্নাদা ওনারা ব্যাপারটা জানেন, ওনারা আমি টুক করে খাওয়া হয়ে গেছে, কাঁচের গ্লাসটার ওপর চাপা দিয়ে দিয়েছেন, ওই প্লেটটার ওপর কাগজের। সে আর উড়ে যায়নি, আর আমারটা তো ফাঁকা চলে গেছে। তারপর এই সব জিনিস, আমি খুব সাদামাটা ছেলে ছিলুম, কিন্তু তারপর এই যাত্রার দলে গিয়ে অনেক কিছু শিখলুম। মানে যাত্রা তো শিখলামই, যেটা মূল সেটা তো শিখেছি যতটা পেরেছি। চালচলনটাও শিখলেন, চালচলনটাও শিখলাম, আর অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করলেন। অভিজ্ঞতাও সঞ্চয় করলাম। প্লাস ওই আমার এখানে বাবার এক বন্ধু ছিলেন, ওই আমাদের এখানে শেখা ক্লাবের গোপালচন্দ্র দাস, তিনি বলেছিলেন যাচ্ছ বাবা, কিন্তু দুটো থেকে দূরে থেকো। আমি বললাম হ্যাঁ কাকা যাচ্ছি, যেমন মাথা উঁচু করে, ফিরবো তখন মাথা উঁচু। তা এই মাথা উঁচু করে ফিরলেন কবে, কতদিন অবধি যাত্রা করলেন, মানে লাস্ট দল ছাড়লেন কবে? 2010 অবধি করেছেন নিশ্চয়ই নাকি? 30 বছর হয়ে গেছে ওখানে। 30 নয়, ওখানে 37 বছর, 37 বছর। ওইখানে 37 বছর। আমার যাত্রার বয়স টোটাল 50-52 এই হিসেবে বলছে। যেমন এইটার মধ্যে সবটাই আমার যাত্রা, তার মধ্যে 1 বছর ফাঁক গিয়েছিল বিয়ের বছর, সেইটা বাদ বাকি সবই আমার যাত্রা দলে দলে তাহলে তো দলে এবং অ্যামেচারও করেছি, তাহলে তো মিলেই যাচ্ছে। 80 সাল থেকে হলে তো আপনার 50-52 বছর হচ্ছে না। যাই হোক, মোট কথা 70 থেকে হবে। দুটো ম থেকে উনি দুটো থেকে ফিরে এসেছি আমি।
তা কেউ পারেনি। তো আপনি যে এতদিন যাত্রা করেছেন, তো কোনো সংলাপ যদি দর্শকদের জন্য যদি শোনান তাহলে খুব ভালো, যদি আপনার যদি সম্ভব হয়, কোনো সামাজিক হোক বা পৌরাণিক হোক। সামাজিক পৌরাণিক মনে নেই, সামাজিকটা বলি। ও ওইটা একটুখানি, ও তো মনেই নেই। ব্ল্যাঙ্ক ভার্স মনে নেই কোনো? ব্ল্যাঙ্ক ভার্স মনে নেই। আমি একটা সামাজিক বলি। হ্যাঁ নিশ্চয়ই, আপনার যেটা ভালো হয় বলুন, যতটা পারেন। 80 পয়সা বয়েছে। আচ্ছা। সেই ভগবান কারা জানো? যারা তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে গড়ে তুলেছে 7 মহলা ইমারত। যারা বুটের ঠোক করে সমাজ ব্যবস্থা তছনছ করে চালিয়ে যাচ্ছে কালো টাকার কারখানা। যারা শুনেও শুনতে পায় না, দেখেও দেখতে চায় না, সেই সব পুঁজিপতি ভগবানদের কাছে আর কোনো আবেদন নয়, আর কোনো প্রার্থনা নয়। মেহনতি মানুষের সংঘ শক্তির প্রচণ্ড আঘাতে তাদের খুশির অট্টালিকা ভেঙে চুরমার করে কায়েম করতে হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকার। বাপরে, এটা 80 পয়সার কোন চরিত্রের এটা সংলাপ? এটা দিবাকর। আচ্ছা, যেটা পশুপতি পশুপতি ঘোষ করেছিল। পশুপতি ঘোষ যেটা করতেন, মানে হিরো চরিত্র। হিরো হিরো হিরো। আচ্ছা, এইটা এখানে করেছিলাম আমরা ওই বই, এটাই মুখস্থ আছে। আর কোনো ঐতিহাসিকের কিছু? কিচ্ছু মনে নেই, তবে হ্যাঁ বই খুললে সেই বইগুলো খুললে আবার 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 বেরিয়ে যেত। হ্যাঁ, একটা একটা ছোট্ট, কিন্তু এইটা ফেরারি বান্দায়। তুমি কোথায় গিয়েছিলে মেহেদি হাসান? ও বলল, মিথ্যে কথা বলল। তারপর আমার ডায়লগ হচ্ছে, কালো ঘোড়ায় চড়ে, কালো পোশাক পরে, কাল সবেরে তুমি কোথায় গিয়েছিলে মেহেদি হাসান? পান্না চক্রবর্তীর সঙ্গে এটা। হ্যাঁ, না এখানে এটা ছিল ওই মেহেদি হাসান হচ্ছে, ওর নামটা ভুলে গেলাম। হিরো হিরো না, মন্টু গোস্বামী না। এটাতে তো পান্না চক্রবর্তী ছিলেন ফেরারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা সামাজিক, একটা ঐতিহাসিক হলে, একটা পৌরাণিক হলে পুরো ইয়েটা কমপ্লিট হয়ে যেত। দেখুন, এই অগ্নিকুণ্ডে নরবলি বা দিগ্বিজয়ের ইয়েগুলো যদি না কুন্তিপুত্র ভীষ্ম। কুন্তিপুত্র ভীষ্ম হয় না। তো যাই হোক, মানে একটু সালগুলো গন্ডগোল হয়ে গেল। তো আপনার যতটুকু মনে পড়লো, যতটাই আপনি বললেন, তো আর আমরা একদমই শেষের দিকে এসে গেছি। ভবিষ্যতে যাত্রা শিল্পী যারা যাত্রা করতে আসছে বা মনস্থির করছে, তো তাদের সম্পর্কে আপনি এতদিন পেশাদার যাত্রা অভিনয় করেছেন, তো আপনাদের সম্বন্ধে ধারণা বা তাদের প্রতি কি বার্তা থাকবে যারা নতুন যাত্রা করতে আসবে ভাবছে বা আসছে? যারা করছে তাদের কথা বলছি না, যারা নতুন আসছে তাদের সম্পর্কে, মানে তাদের ব্যাপারে আপনি কি? একটাই বার্তা কি, যে প্রথমেই বলি, এই যাত্রাটাকে সাধনা হিসেবে নিতে হবে। যদি নাম করার ইচ্ছা থাকে, মানে দর্শকরা সবাই ভালো বলবে, এই মনে উচ্চাকাঙ্ক্ষা থাকে, যে আকাঙ্ক্ষা থাকে, উচ্চাকাঙ্ক্ষা নয় আকাঙ্ক্ষা থাকে, যে হ্যাঁ আমি করব, এরকম লোকে করবে, লোকে আমাকে ভালোবাসবে, খুঁজবে যাত্রার শেষে, এই রকম যদি হয়, তাহলে কিন্তু প্রথম জিনিসটাই হচ্ছে যেটা, অ্যাক্টিং শিখতে হবে বাবা। অ্যাক্টিং না শিখলে কিচ্ছু হবে না। ওই যে আমি বললাম, অ্যাক্টিং শুধু নয়, যাত্রার বিশুদ্ধ অভিনয় রীতি শিখতে হবে। ওটা তো বটেই। প্রথমেই তো হচ্ছে, প্রথমেই হচ্ছে জীব স্পষ্ট, উচ্চারণ স্পষ্ট থাকবে। W⁴ এটার মানে জানতে হবে। হু আই অ্যাম, হোয়াট আই অ্যাম, হোয়েন আই অ্যাম, হোয়ার আই অ্যাম, এগুলো শিখতে হবে, তবে একটা চরিত্র বেরোবে, নইলে বেরোবে না। ওই খালি হবে, পাখি সব করোড়া বাতি পোহাইল, কারণে কুচম কলি সকলই ফুটিল। আমার ভুল হয়েছে, আমার আটকে গেছে না, তা আটকায়নি, ভুলও হয়নি, কিন্তু কি হলো, কবিতাটা আবৃত্তি হলো না। এইগুলোকে শিখতে হবে। এখন সব করে কি, এখন দেখি তো এইদিকে সব সকালবেলা পাটের খাতাটা দিল, সন্ধেবেলায় তারা নেমে পড়ছে। নেমে পড়ে যখনই দেখলে
যে ডায়লগ আর মনে পড়ছে না, ব্যাস একখানা গান ধরে, অনেক পানাদা হাতে ধরে শিখিয়ে একখানা গান ধরে ফেললো, ব্যাস তার রোজটা নিল, পকেটে পুরলো, চলে গেল। সেই আমার কথা হচ্ছে অভিনয়কে ভালোবাসলে, তিনি যেমন শিখেছেন একটা নিষ্ঠাও ছিল মানে অভিনয়কে ভালোবাসলে তার জন্যে সময় দিতে হবে। আমি ওই বললুম যে পাঠ কটা খালি মুখস্থ করে উগড়ে দেওয়া, এই উগড়ে দিলে অভিনয় চরিত্র হয় না। গঠন করতে হবে সেভাবে, সেই চরিত্রকে বুঝতে হবে, অবশ্যই। বুঝে তবে ওই ডেলিভারি দিতে হবে, তবে দর্শকের সঙ্গে আরো খুঁটিনাটি জিনিস আছে, দর্শক তোমাকে মনে রাখবে। হুম। আজকে আমি যাত্রা তার ছেড়ে আর দিয়েছি। আমরা একদম লাস্টে তো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি বলেন, আপনার মানে যাত্রা যাওয়ার পরে আপনার বিয়ে হয় এবং আপনার সন্তান, 2 সন্তান, 2টি ছেলে আমার, আচ্ছা। মেয়ে নেই। আচ্ছা 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 ওই নাতনি এসেছিল, আরেকটি নাতনি, ওটা বড় ছেলের, আচ্ছা আচ্ছা আর ছোট ছেলের বিয়ে দিয়েছি অঘ্রাণ মাসে। এই মাত্র বেরিয়ে গেল আচ্ছা, একটি আচ্ছা, ছেলে হ্যাঁ, এখান বুঝতে- দিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও একটা জিম করেছে, নিজস্ব জিম আচ্ছা, তৈরি করেছে এবং জিমেরও ইনস্ট্রাক্টর। আচ্ছা। আর আমার এই ছোট বৌমা, ও সংস্কৃতে MA, বাহ, ও খুব ভালো। প্রফেসরি করে উইমেন্স কলেজে, বাহ। আবার PhD করছে বর্ধমান ইউনিভার্সিটিতে। আর আমার এই বড় বৌমা তাহলে এখন যাত্রা ছাড়ার পরে আপনি অ্যামেচারে অভিনয় অ্যামেচারে যাচ্ছিলাম, 2-4 জন ডেকেছিল, যাচ্ছিলাম, করে বিরক্ত হয়ে গেলাম। ছাই। আসল কথা হচ্ছে এই জামাটা যদি আমার গায়ে ফিট না হয়, এই জামাটা পরলে আমায় মানাবে? যখন ফিটিংসটা থাকবে তখন মানানোর প্রশ্ন আছে, কিন্তু না যদি এখন গায়েই ঢোকে তাহলে গায়ে ঢোকে তাহলে কি করে হবে? বুঝতে পেরেছি আমি আপনার কথার মানেটা। এই সবগুলো মানে বিরক্তিকর। সেই সেই যার জন্য আমি অভিনয় করা এখানে করেছিলাম, অভিনয় করা ছেড়ে দিয়েছি। ডাইরেকশন দিলে দেবো বাবা, তবে হ্যাঁ, আমি যতক্ষণ না ছাড়বো ততক্ষণ তুমি যেতে পাবে না। ওই 80 যাই মাইনে পাই চিত্তুরের মতো, ওই করলে হবে না। অভিনয় করো, আমি যেটা বলছি সেটা করো, এবং আপনি যে এত যাত্রা অভিনয় করেছেন, কোথাও গান গেয়েছেন? হ্যাঁ, গান একটা সে বিচ্ছিরি গান, সেই রাখাল বাবুর সঙ্গে কোন একটা না না, দলে। এমনি এমনি কি কোনো গান 2 লাইন আপনি গায়ে, যদি আপনার গানের ইয়ে থাকে, মানে যদি আপনি মনে করেন এমনি কি 2 লাইন গান আমাদের শোনাবেন? ও আছে এই ব্যাপার। তাহলে তারপরে আমরা শেষ করবো আর কি। আপনার পছন্দের যে কোনো। শতাব্দীর সঙ্গে করেছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, শতাব্দীর সঙ্গেও করি, সেটা বলেনি। সেটা ভুলে গেছি। শিলা মজুমদার, হ্যাঁ, শতাব্দী, হ্যাঁ, নয়না শিলাটা দাস, জিজ্ঞাসা করলাম চাঁদনি আপনাকে। পান্ডে। আমি তো আমি সেগুলো আপনাকে জিজ্ঞাসা করলাম। সিনেমার অনেকের সঙ্গে আপনি কাজ করেছেন। হ্যাঁ, নয়না দাস করেছি, শিলা মজুমদার করেছি, চাঙ্কি পান্ডে করেছি, শতাব্দী রায় করেছেন। শতাব্দী রায় করেছি। জ্ঞানেশ মুখার্জির সঙ্গে সুপ্রিয়া হ্যাঁ, ছিল, কিন্তু জ্ঞানেশ বইটা হয়নি। মুখার্জির ডিরেকশনে সুপ্রিয়া চৌধুরী আমার বউ, বইটা হয়নি কিন্তু আমি 10-15 Rehearsal দিন হয়েছে। রিহার্সাল হয়েছে। আচ্ছা, ঠিক। তারপরে আর একটা বলছি, সেটাও হচ্ছে দীপক মুখার্জি, সিনেমার ভিলেন। দীপক মুখোপাধ্যায়, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই দীপক মুখোপাধ্যায়, ওই মোহন চাটুর্যের দাদা দুলাল চাটুর্য, তপবন। তপবন না না না, ওটা দুলাল আলাদা। ইয়েস, সীমা নাট্য কোম্পানি। শ্রীমা নাট্য কোম্পানি, তাইতে উনি ডাইরেক্টর হয়ে এসেছিলেন, আমি ওইখানে ঢুকেছিলাম। আপনি তো সীমাতেও করেছেন তাহলে। হ্যাঁ, এবারেতে 6-7 দিন রিহার্সাল দিয়েছি, না, আসলে অনেক দিনের ব্যাপার। 6-7 দিন রিহার্সাল দিয়েছি। দেওয়ার পর হরিধন বন্দ্যোপাধ্যায়কে মনে আছে? বন্দ্যোপাধ্যায় না মুখোপাধ্যায়? হরিধন মুখোপাধ্যায়, সিনেমা। ওই হ্যাঁ সিনেমা। না, এমনি করে করে কথা বলে, বুঝতে পেরেছি, বলুন। আমাকে ওই রকম করতে বলছে। আমার বয়স তখন আরো অনেক কম, এখন আমার এই আশ্বিন মাস এলে 80 হবে, আর তখন অনেক কম। আমি বলছি প্রোগ্রাম করার পর আমি বলছি, এ তোমার 7 দিন রিহার্সাল, তো আমরা হাঁপানি ধরে যাবে। না বাবা, আমি করব না বলে আমি চলে গেলাম। তার মানে সীমাতে কথা হয়েছিল কিন্তু কাজ করা হয়নি। রিহার্সাল দিয়েছি, বুঝতে পেরেছি, কিন্তু কাজ করা হয়নি। কাজ করা তাহলে হয়নি। এইটা তো আরেকটা প্রমাণ যে আপনার, যাই হোক, আপনার কাছ থেকে আমরা অনেক কথা শুনলাম, এগুলো একটু ইতস্তত বিন্যস্ত আছে। শালটা আপনি ঠিকঠাক মনে করে করতে পারলেন না। ওই এক কলি গান গাইতে হবে। ওই বলো না, নজরুল গীতি একটা, সেই কি যেটা আমি গাই,
আপনার পছন্দের একটা গান, নির্মল করো, তুমি নির্মল না সেটা তো রজনীকান্তের, তো রজনী গাইবেন তাতেই হবে। শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এ বুকে পাখি মোরায়, ফিরে আয় ফিরে আয়। খুব সুন্দর। তো আজকে আমরা কথা বললাম যাত্রা অভিনেতা শ্রীযুক্ত গৌরবাগ মহাশয়ের সঙ্গে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, ওনার যাত্রা জীবনের এত কথা আমার সঙ্গে শেয়ার করার জন্য। আজকের মতন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, আপনি সুস্থ এবং নিরোগ থাকুন এই কামনা করি। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।